আমি ব্যক্তিগতভাবে নিজেও কিন্তু এই বিষয়টার প্রতিবাদ করেছি যে মোস্তফা সারোয়ার ফারুকীর মতন একজন ব্যক্তি যখন আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়ে যায়, কোনো রকম এই জুলাই অভ্যুত্থানে যেই ঘটনা ঘটেছে সেখানে তার ভূমিকাটা আসলে কিছুই ছিল না। আর এই ব্যক্তি আসলে ভেতরে ভেতরে এতটা কি বলা হয় যে আওয়ামী লীগকে নষ্ট করা বা আওয়ামী লীগকে স্বৈরাচারী বানাইতে যারা ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী একজন। এটা বাস্তব। আওয়ামী লীগের সময় সর্বোচ্চ সুবিধা নিছে, তার স্ত্রীকেও টেকনিক্যালি সুবিধা নেওয়া হয়েছে, তিনিও নিয়েছেন। এবার যখন সরকারের মধ্যে উপদেষ্টা পদে তিনি বসলেন, যখন সারা বাংলাদেশ তার বিরুদ্ধে, এক ধরনের সারা বাংলাদেশ, আওয়ামী লীগও তারা পছন্দ করছে না, বিএনপিও করছে না, জামাতও করছে না, চরমনের টিমরও করছে না, কিন্তু সবাইকে নিয়ে এক পাশে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, সমন্বয়কদেরকেও কিন্তু একটা বার্তা দিয়ে তিনি দিয়েছেন। সার্জিস আলমরা, হাসনাত আবদুল্লারা গেল কয়েকদিন লাগাতার মোস্তফা ফারুকীর যে পদত্যাগ ইস্যুতে বা তাকে বরখাস্তের ইস্যুতে যে আন্দোলন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজপথে চলছে, সকল কিছুকে পাশ কাটিয়ে আজকে প্রধান সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফারুকীর সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে খুব সুন্দরভাবে এখানে একটা বিষয়টা আসলো, তার মানে ফারুকীর পদ পার্মানেন্ট হয়ে গেছে। তো কেউ কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি বলা হয় যে রাজনীতি বোঝেন না, বাট তিনি মাঝে মাঝে বোঝেন না বিষয়টাও তা না, তিনি তার সিদ্ধান্তের উপর যে কি পরিমাণ অটল থাকেন এটাই হচ্ছে তার প্রমাণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে আজকে সাক্ষাৎ করেছে মোস্তফা সারোয়ার ফারুকী। আজকে দুপুরে আপনার প্রধান উপদেষ্টার সাথে তিনি দেখা করেছেন। এর পরপর জানা গেছে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে নিজের কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেছেন। মানে তিনি কি কি করতে চান, কিভাবে করতে চান, সবকিছু তিনি খুঁটিনাটি তুলে ধরেছেন। শিল্প এবং সংস্কৃতিতে কিভাবে গতি আনা যায় সেই পরিকল্পনা তিনি তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসও ফারুকীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তার মানে বরখাস্ত, পদত্যাগ, এই বিষয়গুলো কোনোটাই পাত্তা পাচ্ছে না। হাসনাত আবদুল্লারা বা সার্জিসরা এখন কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কন্ট্রোল করতে পারছে না, তিনি তার সিদ্ধান্তগুলো নিচ্ছেন। দেখেন, ফারুক ইস্যুতে সিদ্ধান্তের বিষয়টা আমি অন্যভাবে দেখছি, কিন্তু অন্যান্য ইস্যুতেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের সিদ্ধান্ত বা সরকারের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়ন করতে গেলে এরকম কিন্তু থাকতে হবে যে তিনি একটা সিদ্ধান্ত নেবেন, সরকার একটা সিদ্ধান্ত নেবে, ছাত্ররা সেটার প্রটেস্ট করবে, অথবা সরকার একটা কোনো কিছু করতে চাইবে, ছাত্রদের মধ্যে এক গ্রুপ সেটা নিয়ে আবার বাধা দিবে, সমন্বয়কদের মধ্যে এক গ্রুপ বাধা দিবে। এটাতে একটা নিজেদের মধ্যে যে আভ্যন্তরীণ ঐক্যটা সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেকে বলছেন ছাত্ররাই সরকার পরিচালনা করছে, এরকম একটা বক্তব্য কিন্তু ছিল। তো এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে সমন্বয়কদের সিদ্ধান্তে এই মুহূর্তে সরকার চলছে না। আবার সরকারের মধ্যেও যারা উপদেষ্টা পদে আছেন, যে মাহফুজ, ফারুকীর ইস্যুতে শক্ত সাপোর্ট দিয়েছেন তিনি। ইভেন তিনি সরকারের প্রেস উপদেষ্টা আছেন, প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি আবার গতকালকে আপনার ফারুকী ও তার স্ত্রী তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে তিনি আপনার লিখেছিলেন, আমাদের সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা ফারুকী। এটা হচ্ছে যারা রাজপথে ফারুকীর পদত্যাগের জন্য সমন্বয়কদের মধ্যেও যারা ভাবছিল যে না সরকারে কবজা করে ফেলছি, তাদের জন্য একটা মেসেজ ছিল। আর আজকের উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পরে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার সমন্বয়কদের দ্বারা এই মুহূর্তে আর পরিচালিত হচ্ছে না টেকনিক্যালি। কারণ ফারুকীর ইস্যুতে আপনি দেখেন প্রত্যেকটা দল, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আওয়াজ উঠেছিল যে হ্যাঁ, তার থেকে ভালো আরও অপশন তো ছিল যারা আন্দোলনে ভূমিকা রেখেছে, অথবা আরও মেধাবী, বা এই যে তেঁতুল হুজুর টাইপ যেই শব্দগুলা প্রয়োগ করা, বা বিভিন্ন ধরনের তার নাটক সিনেমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো মানুষের কাছে প্রশ্নবোধক ছিল, মানুষ এগুলো পছন্দ করে নাই। তো সেই জায়গাতে আসলে কোন যোগ্যতায় ফারুকীর মতন একজন তেলবাজ তিনি উপদেষ্টা হইতে পারেন, অনেকে কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মনে করছেন যে ফারুকী পারফেক্ট চয়েস। রাজনৈতিক দলগুলো কি বলল, সমন্বয়করা কি বলল, শোনার টাইম নাই, তাকে রাখা দরকার। আর আমার ধারণা এটার পিছনে প্রধান একটা ভূমিকা রেখেছে এই আরেকজন সমন্বয়ক যিনি উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার পরামর্শক, আবার এখন নিজে উপদেষ্টা, মাহফুজ শক্ত কিন্তু একটা ভূমিকা রেখেছেন, অথবা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, কেউ না কেউ তো ব্যাকগ্রাউন্ডে ফারুকীকে সাপোর্ট করেছেন। যাই হোক, ফারুকীর তো কপাল খুলে গেছে। সকালেই বলছিলাম যে অ্যাকশন কিন্তু ঘটবে, যুদ্ধের মাঝে একটাই নীতি, লড়ো অথবা মরো। বীরদের
পিঠ দেয়ালে ঠেকে গেছে, লেবাননের হিজুদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। বাছাই করে করে একের পর এক ঊর্ধ্বতন যারা বর্ষিয়ান এই দলগুলোকে পরিচালনা করেছেন সেই সকল মহিয়সী নেতাদেরকে শাহাদাত বরণ করতে হচ্ছে। এই যখন অবস্থা, নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে হিজুরা, একটা মিনি কেয়ামত চালিয়েছে। ইভেন ইসলিকে আরও একটা জিনিস তারা আজকে বোঝানোর চেষ্টা করেছে, যদিও ইসলি বুঝছে কিনা জানি না, যে তোমাদের শহরগুলা আমাদের ঠিক হাতের মুঠোয়, আমরা যদি চাই তোমাদের যে কোনো শহরের যে কোনো দরজায় আমরা পৌঁছাইতে পারি। নেহুর বাড়িতে গতকালকে যে ঘটনা, সেইটা একটি ইনসিডেন্ট, বাট আজকে আমাদের একজন বীর প্রধান তাকে শাহাদাত করার পর সেটার পাল্টা হামলা আজকে চালিয়েছে ইসলির হাইফা শহর এবং এর কাছাকাছি অবস্থিত ইসলির প্রধান গুরুত্বপূর্ণ 5টি সামরিক ঘাঁটি। একযোগে 5টি সামরিক ঘাঁটিতে পাঠাকা অভিযান চালিয়েছে আমাদের লেবাননের হিজুরা। আর এই সকল ঘটনায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে আপনার ইসলির সামরিক বাহিনীর সেনা সদস্যরা, অবকাঠামো থেকে শুরু করে অস্ত্রশস্ত্র। ইসলির সামরিক বাহিনী এবং হিজুদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP, এবং ইসলি এটার সত্যতার স্বীকারোক্তি দিয়েছে। আর হিজুরা তো নিজেরা ব্রিফিং করছেই। হিজুরা বলছে তাদের যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি হাইফা বন্দরনগরী, সেখানের নৌঘাঁটি স্টেলা মেরিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী আরও 2টি সেনাবাহিনীর বড় ঘাঁটি লক্ষ্য করে তারা কাতিউসা সেখানে ছেড়েছিল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইসলির বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রেরও গুদাম ছিল। তার মানে তারা টেকনিক্যালি খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকেই আপনার টার্গেট করেছিল। ইসলির সামরিক বাহিনী তারা তাদের বক্তব্যে বলছে হাইফা শহরের একটি সিনাগগে, এটা সম্ভবত তাদের ধর্মীয় একটা পবিত্র স্থান, সেইখানে আপনার কি বলা যে পটাকার হামলায় 2 জন আহত হয়েছেন, অবস্থা খুব বেশি ভালো না। লেবানন থেকে ইসলির উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায়ও প্রায় 20টির মতন পটাকা ছড়েছে আমাদের হিজুরা। লেবাননের রাজধানী বৈরুতে তাদের কি বলা হয় যে ইসলি বলছে যে তারা লেবাননের রাজধানী বৈরুতেও আপনার অভিযান চালিয়ে যাচ্ছে। এমনকি এই ঘটনার আরও একটা বড় জবাব নাকি তারা দিবে। তো অলরেডি আপনি যদি একটু তথ্য দেখেন যে এই পর্যন্ত লেবাননে গত বছরের 7ই অক্টোবরের পর থেকে আমাদের হিজুরা কিন্তু ছোটোখাটো আকারে অভিযান চালাচ্ছিল, বাট এই বছরের গেল কয়েক মাস আগে এটা বড় আকারে পরিণত হয়েছে। তো সেইখান থেকে এখন পর্যন্ত শুধুমাত্র লেবাননেই 3452 জন মানুষ শাহাদাত হয়েছে। এর পাশাপাশি 14599 জন মানুষ আপনার আহত হয়েছে। আর এর জবাবে আমাদের হিজুরা ইসলির সেনাবাহিনী তাদের যেই ওই পারে পাঠানোর সংখ্যা সেটা আপনার 500-র কাছাকাছি হিসেবে নিজেরা দাবি করছে, তবে ইসলির স্বীকারোক্তি দিচ্ছে এটা 100 থেকে কম। আর আহতর হিসাবটা তারা বলছে যে এটা 1000 খানেক হবে বা প্লাস মাইনাস হবে। তবে হিজুরা বলছে যে এটা এখানেই শেষ না, প্রতিটি লক্ষ্যবস্তু যা যা তারা টার্গেট করেছে প্রত্যেকটা জায়গায় 1-2টা করে কাতিউসা পাঠানো হবে, যতক্ষণ পর্যন্ত না তারা লেবাননের বিরুদ্ধে এই অবৈধ অভিযান বন্ধ না করছে। অপরদিকে একটু আলোচনা শুনতেছি, এটা এখনো পার্মানেন্টলি সামনে আসে নাই বা পারফেক্টলি আসে নাই, যে একটা যুদ্ধবিরতির ইস্যুতে আপনার ইসলি এবং হিজুদের মধ্যে একটা প্রস্তাব আলোচনা সামহাও ট্রাম্পের মাধ্যমে বা কিছু একটা নাকি চলছে। ইরান সেই ব্যাপারে বলছে যে এটাকে রিভিউ করতে হবে। আবার বীরদের সাথেও ওই অঞ্চলেও যুদ্ধবিরতির একটা কথা চলছে, বাট আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না। আর এই সকল অভিযানের পর মনে হয় না এখানে কোনো যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে। সময় বলে দেবে। ভালো থাকুন।